নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্প নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজ আপনাদের বলবো গল্প হঠাৎ প্রাক্তন। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। বেল বাটনটা প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্য। আজ বলবো হঠাৎ প্রাক্তন। পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্প শুরু হচ্ছে। একটি পাহাড়ি রিসোর্টের ঘর। জানালার বাইরে পূর্ণিমার আলো পাহাড়কে সোনালি রঙে রাঙিয়েছে। ঘরের ভেতরে হালকা অন্ধকার, শুধু মৃদু টেবিল ল্যাম্পের আলো। বিছানায় স্বামী অর্ণব লোমশ বুক উন্মুক্ত করে শুয়ে আছে, আর তুলি তার বুকে মাথা রেখে ঘুমোবার চেষ্টা করছে। জানো, তোমার এই বুকটা আমার কাছে আরামদায়ক বালিশের মতো। এখানে মাথা রাখলেই সব দুশ্চিন্তা হারিয়ে যায়। নরম কণ্ঠে তুলি বলে। অর্ণব বলে, দুশ্চিন্তার জন্য তো আমি নিজেই দায়ী, তাই না? তুলি হালকা ধাক্কা মারে। আর বলো না, যখন ঝগড়া করি তখন মনে হয় কেন যে বিয়ে করলাম। কিন্তু এখন এই উষ্ণ বুকে মাথা রাখলে বুঝতে পারি সব ঝগড়া আর অভিযোগের পেছনে এই ভালোবাসাটাই আসল। অর্ণব তুলির চুলে হাত বোলাতে বোলাতে বলে, জানো তুলি, তোমার এই অভিমান আর মিষ্টি রাগটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এগুলো না থাকলে তুমি হয়তো তুলি হতে পারতে না। তুলি মৃদু হেসে বলে, তুমি না সবসময় এমন কথা বলো যে আমার রাগটা গলে জল হয়ে যায়। অর্ণব ঠাট্টা করে বলে, তাহলে রাগটা জমিয়ে রেখো না, মাঝে মাঝে ঝগড়া করতে দাও। ঝগড়া মানেই তো আমাদের একসঙ্গে থাকার প্রমাণ। রাত বাড়তে থাকে। বাইরে শীতল বাতাস জানলার পর্দা উড়িয়ে দিচ্ছে। তুলি একটু ঠান্ডা অনুভব করে। অর্ণবের বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার বুকটা কত গরম, এটা একটা হিটার নাকি? অর্ণব হাসতে হাসতে বলে, হিটার তো নয়, কিন্তু এটা তোমার জন্যই গরম থাকে। তুমি আমার পাশে থাকলে সবসময় মনে হয় পৃথিবীর সব ঠান্ডা আমাকে স্পর্শই করতে পারবে না। তুলি মৃদু গলায় বলে, তুমি এত ভালো কেন? সবসময় আমার মনের কথাগুলো বুঝে ফেলো। অর্ণব তুলির কপালে চুমু খায়। আমি তোমার মনের কথা বুঝতে শিখেছি, কারণ তুমি আমাকে তোমার মনের দরজা খুলে দিয়েছ। ভোরের আলো জানলার ফাঁক দিয়ে আসছে। তুলি গভীর ঘুমে অর্ণবের বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ ওর ঘুমটা ভেঙে যায়। চোখ মুছে তুলি বলে, জানো, রাতে তোমার বুকের স্পর্শ পাই, তখন যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায়। ঘুম জড়ানো কণ্ঠে অর্ণব বলে, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আমি তোমার এই ছোট্ট কথাগুলোই নিজের সব সুখ খুঁজে পাই। হেসে তুলি বলে, আমি কি সবসময় তোমার কাছে এমনই থাকবো? যতদিন বেঁচে থাকবো। অর্ণব তুলির গাল ছুঁয়ে বলে, তুমি আমার এই বুকের কাছে এমনই থাকবে। ঝগড়া হোক, রাগ হোক, অভিমান হোক, শেষমেশ এই বুকটা তোমারই থাকবে। নাও, এবার ঘুমিয়ে পড়ো। হানিমুন করতে এসেছি আমরা, এত সকাল সকাল উঠে যাবোটা কোথায়? তাছাড়া আর কয়েকটা জায়গা দেখলেই তো আমাদের ভ্রমণের টিপ কমপ্লিট। আচ্ছা, তোমার আমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল? হ্যাঁ, হবে না? তোমার নামটাতে আরো বেশি পছন্দ হয়েছিল। তাই? হ্যাঁ, মনে হয়েছিল কোনো চিত্রকরে তুলি দিয়ে আঁকা। এই, আমার সত্যি ঘুম পাচ্ছে। গতকাল রাতে কতক্ষণ আমরা সিনেমা দেখলাম বলো? তা দেখলাম। তুলি অর্ণবের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে আলো উজ্জ্বল হয়। অর্ণব তার হাত দিয়ে ওর মাথায় আলতো করে হাত বোলাতে থাকে। অর্ণব মনে মনে বলে, এই লোমশ বুকে শুধু তোমার মাথার জায়গায় আছে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আলো। সম্পর্কের গভীরতা শুধু বড় বড় কথায় নয়, ছোট্ট ছোট্ট মুহূর্তেই তা প্রকাশ্য হতে পারে। তুলি আর অর্ণবের ভালোবাসার এই মুহূর্তগুলোই সম্পর্কের আসল সৌন্দর্য। হানিমুন শেষ করে
দিন সাতেকের মাথায় শ্বশুর বাড়ি ফিরে আসে তুলি। আর সাথে সাথে ওকে দেখেই শাশুড়ি মা বললেন, বাহ, বাইরের আবহাওয়া পরিবর্তনে আমার বৌমার রূপ খুলেছে মনে হচ্ছে। তুলি লাল হয়ে যায় লজ্জায়। ননদ ঝিলিক পাশেই দাঁড়িয়ে, সে বেড়াতে এসেছে। তুলি আর তার স্বামী যেহেতু বাইরে গিয়েছিল, তাকে রেখে গিয়েছিল, কারণ বাবা মা দেখাশোনার তো কোনো লোক নেই এখানে। আজ তার স্বামী আসবে এবং তাকে নিয়ে যাবে। তুলি ওর কানের কাছে মুখ নিয়ে বলে, হ্যাঁ ভাই, আমার রূপ জৌলুস ফিরে এসেছে আর তোমারটা খুইয়েছে। বৌদির কানের কাছে মুখ নিয়ে সে বলে, খোয়াবে না? স্বামীটা আমার কত বিরহে রয়েছে বলো তো। বলে দুইজন হাসাহাসি শুরু করে। বিয়ের আগে তো তোমার স্বামীর সঙ্গে দেখাই হলো না ভাই। তোমার স্বামীটি নাকি তোমার দাদার থেকেও বড্ড বেশি সুন্দর। বৌদি, নজর দিও না কিন্তু। তাহলে আমার দাদা মরেই যাবে। অমন কথা বলো নে। তোমার দাদাকে ছাড়া আমার আর উপায় আছে? বাবা, এত ভালোবাসা বৌদি। মানুষটা বড্ড ভোলা ভালা। সন্ধে হতেই বাড়িতে রব পড়ে যায়। বাড়িতে জামাই এসেছে বলে কথা, আর প্রথমবার এসেছে। চাকরি সূত্রে জামাই বাইরে থাকে, তাই বিয়ের সময় সে আসতে পারেনি, যদিও উপহার সে পাঠিয়ে দিয়েছিল তার স্ত্রী মারফত। ভিডিও কলেও খুব একটা কথাবার্তা হয় না, কারণ সেখানে নাকি নেটওয়ার্কই থাকে না। তুলি সুন্দর করে সেজে গুজেছে। অর্ণব একটু বাইরে গিয়েছে, জামাই আসবে বলে একটু মন্ডা মিঠাই তো আনতেই হবে। শাশুড়ি শ্বশুর সকলেই ব্যস্ত হয়ে পড়েছে তার আদরের ননদও। কত ফোন করি, ফোনটা ধরো না। বলি, আমার দুঃখ হয় না নাকি? রাগ করেছি, যাও। স্ত্রীর ঘরেই ছিল সেই ছেলেটি। তুলির ঘরের থেকে 3টে ঘর পরে তার ঘর। তুলি একবার ভাবে গিয়ে একটু ধাপ্পা দেবে দুইজনকে, কিন্তু নিজেই ধাপ্পা খেয়ে যায়। পর্দাটা হাওয়ায় উড়ছে, সেখানেই দেখতে পায় তুলি সন্দীপনকে, যার কালো রঙের টি শার্টের মাঝখানে এখন ননদ মুখ ঘষছে। অর্থাৎ তারও লোমশ বুকের মাঝখানে আজ থেকে বহু বছর আগে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল তুলিকা, সেই মানুষটির। সারা শরীরটা কেমন যেন রি করে ওঠে। একটু পরেই তো ননদ ডাকবে নতুন বৌদির সাথে আলাপ পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কোনো রকম ভাবে তখন যদি এই সম্পর্কের কথা জানতে পেরে যায় কেউ। তাড়াতাড়ি ছুটে ঘর থেকে বেরিয়ে আসতে যায় তুলি। কিছুটা বুঝতে পারে তার ননদ। সন্দীপনকে সরিয়ে বলে, ইস, বৌদির ঘর পাশে, দেখে ফেললো না? নিচে এসো। এই শোনো, নিচে এসো তুমি। তাড়াতাড়ি ননদ নিচে নেমে যায়, দেখে তুলি সোজা রান্নাঘরে গিয়েছে চা করতে। ওর স্বামীও নিচে নেমে এসেছে, অর্ণবও উপস্থিত, শ্বশুর শাশুড়ি সকলেই এক জায়গায়। বৌদি এসো, ওর সঙ্গে আলাপ করিয়ে দি। কোনো উত্তর দেয় না তুলি, কি করবে বুঝতে পারে না। অর্ণব বলে, কই গো, চা করলে আমার জন্য একটু করো। সকলের জন্যই করছি, উত্তর দেয় তুলি। ততক্ষণে সন্দীপন সিঁড়ি দিয়ে নেমেছে, তবে তুলির কণ্ঠস্বরটা শুনে এসে কিছুক্ষণ চুপ করে থাকে। বলে, বাহ, বৌদির কণ্ঠস্বরে কারো কথা আমার মনে পড়ল। সঙ্গে সঙ্গে ননদ বলে, কার কথা আবার? তোমার কোনো প্রাক্তন প্রেমিকা নয় তো? দেখো, যে কি বলো। হাসার চেষ্টা করে সন্দীপন, যদিও তার চোখটা রান্নাঘরেই নিবদ্ধ। অর্ণব বলে, কই তোমার চা হলো? চায়ের তেষ্টায় যে আমাদের গলা শুকিয়ে আসছে। আসছি। চায়ের পেয়ালা নিয়ে যখন তুলি সামনে এসে দাঁড়ায়, তখন সন্দীপন আর তুলি একে অপরের দিকে তাকাতে গিয়েও যেন তাকাতে পারে না। ননদ বলে, নাও দেখো, তোমার সেই পরিচিত মানুষের সাথে কোনো মিল নেই তো? এই শোনো শোনো, বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে না তোমার একটা গার্লফ্রেন্ড ছিল? আমার বৌদির নামের সাথে তার খুব মিল ছিল, তাই না? চায়ের কাপটা হাতে ধরায় তুলি, বলে, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। আপনার চা?
হাতে নেয় চাটা সন্দীপন। তবে যেই হাতের আঙুল সে আগে অধিকারীর মতো ধরত, সেই হাতের অঙ্গুলি স্পর্শে আজকে যেন ছ্যাঁকা লাগে তার। হেসে সন্দীপন বলে, যদিও তার হাসিটা ছিল সম্পূর্ণ কাষ্ঠ হাসি। আরে না না, তোমার বৌদির নাম তো তুলিকা, আর আমার সাথে যার আলাপ হয়েছিল তার নাম। ফোঁস করে পেছন ঘুরে তাকিয়ে থাকে তুলিকা সন্দীপনের দিকে। সন্দীপন বলে, তার নাম কৌতুলিকা। তারপরে সকলে হেসে ওঠে। চুপ করে দাঁড়িয়ে থাকে তুলিকা। ওর নামও কৌতুলিকাই, কিন্তু কিভাবে যেন বিয়ের কার্ডে নামটা ওটাই ছাপা হয়েছিল। রেজিস্ট্রিটা এখনো হয়নি বলেই ডকুমেন্টগুলো শো করতে হয়নি, সবটাই বাবার বাড়িতেই রয়েছে। কিন্তু অর্ণব বলেছে এইবার রেজিস্ট্রি করতেই হবে। রিসোর্টে থাকার সময়ও আধার কার্ড যখনও দেখায় তখন অর্ণব সামনে ছিল না, খাতায় যখন সই করে তখনও। ভাগ্যিস কৌতুলিকা নামটা দেখতে পায়নি। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একই নামের ব্যক্তি কি থাকতে পারে না? নাকি ওই নামটাই চরিত্রে সব থেকে বেশি কলঙ্ক দেয়? কোনটা? ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।